রণ আর ঝিনুকের সম্পর্কের কথা জানতে পারছে মেসোমণি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কিছুতেই মন ভালো লাগছে না পল্লবীর। এরপরেই সবাই মিলে কেনাকাটা শেষ করে বাড়িতে চলে আসে। আর তখনই ঠাম্মি সবাইকে ডাকাডাকি শুরু করে আর বলে, বৌমা শিগগিরই আসো, দেখে যাও একটা জিনিস। আর যখনই সবাই ছুটে আসে দেখে টেবিল ভর্তি রয়েছে সোনার গয়না, যা দেখার পরেই সবার চোখ একেবারে চড়ক গাছ হয়ে গেছে। আর ভাবতেও পারছে না যে এত সোনার গয়না এখানে কি করে এলো। সমর তখন বলে, হ্যাঁ গো, তোমাদের এই সোনার দোকানের কারোর সাথে ঝামেলা টামেলা হয়নি তো? আবার এরকমভাবে এতগুলো সোনার গয়না পাঠিয়ে দিল, পরে আবার কোনো লোককে পাঠিয়ে বলবে তোমরা এসব চুরি করে নিয়ে এসেছো? তখনই মিনা বলে, আরে ধুর, আমরা কেন এসব করতে যাব? আর আমরা কোনো ঝামেলাও করিনি। এগুলো কে দিয়েছে সেটাই এখন দেখার। পল্লবী তখন বলে, ঝিনুক, একবার সম্রাটের কাছে খোঁজ নিয়ে দেখ না, ও এই জিনিসগুলো দেয়নি তো? ঝিনুক তখন মেসেজ পড়ে আর বলে, হ্যাঁ, সম্রাটই এগুলো পাঠিয়েছে। আসলে ওই দোকানে তো আমি এই গয়নাগুলো পছন্দ করেছিলাম, তাই সম্রাট এই গয়নাগুলো আমার কাছে এনে দিয়েছে। সত্যিও পারেও বটে। কমলা তখন বলে, সত্যি সম্রাটের মন যে কত বড় সেটা এই যে এগুলো না দেখলে বিশ্বাস করা যেত না। তবে ও ওর মনের মানসিকতার পরিচয় আগেও অনেকবার দিয়েছে আর এখনও দিচ্ছে। যাই হোক ঝিনুক, এই গয়নাগুলো সুন্দর করে যত্ন করে আলমারিতে তুলে রাখ। এগুলো কিন্তু সম্রাট তোকে দিয়েছে, সম্রাটের ভালোবাসার জিনিস, তাই এগুলোকে যত্ন করে রাখার দায়িত্ব কিন্তু তোর। ঝিনুক বলে, সত্যি সম্রাট আমাকে এত ভালোবাসা দিচ্ছে, এত কিছু দিচ্ছে, আমি তো ভাবতেই পারিনি কখনো এগুলো আমি পেতে পারি। আর এই সব কিছুর জন্য সম্রাট দায়ী। সম্রাট আমার জীবনে আসতে না আসতেই আমার জীবনটাকে একেবারে রঙিন করে দিয়েছে। সম্রাটকে নিয়ে একেবারে প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে কমলা বলে, সত্যি ছেলেটাকে যত দেখছি, যত শুনছি ওর ব্যাপারে, ততই অবাক হয়ে যাচ্ছি। এত ভালো ছেলে। আমরা হয়তো এই সম্বন্ধটা দেখে দিলেও ঝিনুকের জন্য এত ভালো বর পেতাম না। সবটাই ঝিনুকের কপাল। এরপরই ঠাম্মি বলে, ঠিকই বলেছ বৌমা, ওরা দুজনে বিয়ের পর সুখে শান্তিতে সংসার করুক, আমরা বড়রা শুধু এটুকুই চাই। কমলা বলে, একদমই ঠিক বলেছেন মা। এর মাঝখানেই ঝিনুক ঘরে চলে যায়। সবার কথাই ভাবতে থাকে আর ভাবতে থাকে রণর কথা, যে রণ কেন তার সাথে একটা বারের জন্য যোগাযোগ করছে না, কেন সে এরকমভাবে পুরোপুরি চুপ করে গেল। পুরো বিষয়টাকেই বোঝার চেষ্টা করছে। তারপরে রণর কাছে ভয়েস মেসেজ পাঠিয়ে দেয়। আর এর মধ্যেই রণ খুবই কান্নাকাটি করতে থাকে। ভাবতেই পারে না যে ঝিনুক আর তার হবে না কখনো, ঝিনুকের বিয়ে হয়ে যাচ্ছে। মাসিমণি তখন বলে, রণটাকে নিয়ে আমার চিন্তা দিন দিন বাড়ছে। জানি না ছেলেটা নিজেকে কি করে সামলাবে। একটার পর একটা বিপদ যেন আর পিছন ছাড়ছে না। ঝিনুকের ফটো দেখছিল রণ। তখনই চলে আসে মেসোমণি আর বলে, কি হয়েছে কি? অনেকক্ষণ ধরেই দেখছি তুমি কান্নাকাটি করছো, কি হয়েছে আমাকে খুলে বলো। এরপরেই মাসিমণি ছুটে এসে বলে, আর বলো না, ওর এক বন্ধু একটা মেয়েকে ভালোবেসেছে আর সেই মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য জায়গায়। তাই সেই বন্ধুর অনেক কষ্ট হচ্ছে আর ও সেই বন্ধুর কষ্ট সহ্য করতে পারছে না। পুরো বিষয়টাই এইভাবে ম্যানেজ করার চেষ্টা করে, কিন্তু রণ মুখ ফুটে বলতে যায় সে ভালোবাসে একজনকে, সে তো কোনো অন্যায় করেনি, কাউকে ভালোবাসা তো কোনো অপরাধ হতে পারে না। এরপরেই মেসোমণি বলে, এই প্রেম ভালোবাসা মাথা থেকে সরাও, বুঝলে? আমি যেন দেখি না তুমি এসবে নিজেকে জড়িয়েছ। একটা কথা মনে রাখবে, মা বাবা অনেক কষ্ট করে জন্ম দিয়ে বড় করে, আর সেই বাবা মার মুখে এইভাবে চুনকালি মেখে ভালোবাসার মানুষের সাথে গিয়ে বিয়ে করা কিন্তু চরমতম অন্যায়। তুমি এসব দিকে একদম যাবে না, বুঝতে পেরেছো রণ? কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর আমাকে আশা করি বোঝাতে হবে না তোমায়। মাসিমণি বলে, না না, ও বুঝতে পেরে গেছে, ওকে আর কিছু বলতে হবে না। কিন্তু এতটাই ভালোবাসে ঝিনুককে রণ, কিছুতেই আর ভুলতে পারছে না। মনের মধ্যে একটাই নাম, ঝিনুক। এদিকে সম্রাটের সাথে ফোনে কথা বলতে থাকে ঝিনুক আর বলে দেয় যে সে কতটা খুশি হয়েছে। সম্রাট বলে, তুমি খুশি হয়েছো তো আমার তাতেই হবে। আমি তো শুধু চাই আমার ঝিনুক যেন খুব ভালো থাকে, খুব খুশিতে থাকে। এর মাঝখানেই পল্লবীর মনটা আবারও খারাপ হয়েছে। কিছুতেই মেনে নিতে পারে না যে এত কষ্ট দিচ্ছে মিঠিকে। কি করে মিঠিকে নিয়ে আসবে, কি করে অন্যায়ের প্রতিবাদ করবে। এদিকে রণ সব কিছু সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেবে বলে ঠিক করে, তাই উপর থেকে নিচে ঝাঁপ মারতে যাচ্ছিল। তখনই আটকে দেয় মাসিমণি আর বলে,
তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন করছিস সেগুলো? আমার ভালোবাসা, মেসোমণির ভালোবাসার কোনো দাম দিবি না তুই? এখন তোর কাছে ওই ঝিনুক কি সব থেকে বেশি আপন হয়ে গেল? রণ কি বলবে বুঝতে পারছে না, কিন্তু একটা কথা বারবার করে বলে যে মাসি, আমি সত্যি খুব ভালোবাসি ঝিনুককে। আসলে ভালোবাসি এত বেশি তো, তাই হয়তো কোনো না কোনোভাবে ভুলতে পারছি না। তবে একটা কথা জেনে রাখো, আমি ঝিনুককে ছাড়া বাঁচব না। কিন্তু মাসি জানে ঝিনুককে যদি বিয়ে করে রণ, তাহলে রণকে আর কোনোভাবেই মেনে নেবে না মেসোমশাই। এর মাঝখানেই ঝিনুক তো খুব খুশি হয়েছে, কমলাও খুব খুশি হতে পারছে না পল্লবী। মাঝরাতের বেলায় হঠাৎ করেই লোডশেডিং হয়েছে আর ঘুম ভেঙে গেছে সানির মায়ের। সেই জন্য ঘুমাতে না পারলে হাওয়া দেওয়ার জন্য মিঠিকে তুলে নিয়ে আসে আর বলে, এদিকে আয়, তুই আমাকে ভালো করে হাওয়াটা দে তো, আমি একটু শান্তি করে ঘুমাই। এরপর মিঠি হাওয়া দিতে শুরু করে সানির মাকে। সানির মা তো ঘুমিয়ে পড়েছে, সেই সুযোগেই পালাবে বলে ঠিক করে মিঠি, কারণ মিঠি আর এই বাড়িতে থাকতে চাইছে না। এত অত্যাচার মিঠি আর মেনে নিতে পারছে না। সেই মতো মিঠি বেরিয়ে পড়ে, আর তখনই আদির গাড়ির সামনে এসে পড়ে। আর তখন আদি উদ্ধার করে মিঠিকে, বলে, কি ব্যাপার, তুমি কোথায় যাবে? আর তখন মিঠি একটা ফোন নাম্বার ধরিয়ে দেয় আদির হাতে। সেখানে ফোন নাম্বার লেখা ছিল। মিঠি বলে, আমি মাম্মার কাছে যাব। ফোন নাম্বারে ফোন করতেই ফোন তো ধরে পল্লবী। আর আদি তখন বলে, দেখুন, একটা বাচ্চা মেয়ে আপনার কাছে যাবে বলে বায়না করছে। মাম্মাম বলছে আপনাকে, আপনার মেয়ে হবে হয়তো। পল্লবী বলে, মিঠি কোথায় রয়েছে? মিঠি, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি শুধু বলুন। এরপর আদি জায়গাটা বলে দেয় কোথায় আসতে হবে। পল্লবী রীতিমতো বেরিয়ে পড়ে আর ভাবে, একবার যদি সে এবারে মিঠিকে নিয়ে আসে বাড়িতে, আর কোনোভাবেই মিঠিকে হাতছাড়া করবে না, কারণ মিঠিকে ছাড়া তার কিছুই ভালো লাগছে না। সাগরকে আর সাগরের মাকে কথা দিয়েছিল মিঠিকে দেখে ভালো রাখবে, কিন্তু মিঠি অন্যদের কাছে ভালো নেই। পল্লবী চায় নিজের কাছে এনে ভালো রাখতে।